৮ বছর পর আইপিএস হয়ে ফিরল স্বামী। দেখল স্ত্রী ইটের ভাটায় কাজ করছে। তারপর যা হলো তা দেখে মনুষ্যত্বও কেঁদে ফেলল। বন্ধুরা, এটি উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি সত্য ঘটনা, যেখানে জেলা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে হরপুর নামে একটি ছোট গ্রাম রয়েছে। এই গ্রামেই বাস করত অরুণ। সবসময় ক্লান্ত দেখতে লাগা এক সাধারণ ছেলে, কিন্তু তার চোখে এক অদ্ভুত জেদ ছিল। তার বাবা ছোট কৃষক ছিলেন, কিন্তু ঋণ আর অসুস্থতা তাকে কাজের উপযুক্ত রাখেনি। মা ঘর সামলাতে সামলাতে বয়স্ক দেখতে হয়ে গিয়েছিলেন। আসলে বাড়িতে উপার্জনকারী একমাত্র অরুণই ছিল। সকাল হতেই সে খেতে মজুরির কাজ করতে বেরিয়ে পড়ত, আর রাতে ঘরের বাইরে ভাঙা খাটিয়ায় বসে পড়াশোনা করত। আশপাশের লোকেরা তাকে দেখত আর মাথা নেড়ে এগিয়ে যেত। পড়াশোনা করে কি হবে, শেষমেশ তো মজুরিই করতে হবে। অনেক সময় কেউ না কেউ একথা বলে দিত। অরুণ কিছু বলতো না, শুধু বইয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখত। তার স্বপ্ন পরিষ্কার ছিল, আইপিএস হওয়া। গ্রামে হয়তো খুব কম মানুষই এই নামটা ঠিকভাবে শুনেছিল, কিন্তু অরুণ জানত যে এটাই সেই চাকরি যাতে মানুষ অন্যদের জীবন বদলাতে পারে, এবং নিজেরও। সেই বছর গ্রীষ্মকালে গ্রামের কাছে একটি বড় ইটের ভাটা তৈরি হলো। বাইরে থেকে শ্রমিকরা আসতে লাগল। ট্রাক্টর, ট্রাক, টিনের কুড়েঘর আর দিনরাত ওঠা ধোঁয়া পুরো এলাকাটাই বদলে গেল। একদিন অরুণও সেখানে কাজ করতে পৌঁছালো। মজুরি একটু বেশি পাওয়া যেত, তাই সে ভাবল কিছু টাকা বাঁচানো যাবে। দুপুরের কড়া রোদ ছিল। মাটি ভরা মাঠে শ্রমিকরা নিচু হয়ে ইট তৈরি করছিল। অরুণ জল খাওয়ার জন্য ছায়ায় গেলে সে প্রথমবার তাকে দেখল। একজন নারী, বয়স আনুমানিক ২৫-২৬ বছর, রোদে পোড়া মুখ, মাথায় ভেজা মাটির ঝুড়ি আর চোখে এমন ক্লান্তি যেন অনেক বছর ধরে ঠিকমতো ঘুমোয়নি। সে বাকি নারীদের চেয়ে আলাদা ছিল, না বেশি কথা বলতো, না হাসত। অরুণ শুধু এক নজর দেখল আর চোখ সরিয়ে নিল। সন্ধে পর্যন্ত কাজ চলতে থাকল। মজুরি দেওয়ার সময় জানা গেল তার নাম অঞ্জলি। সে পাশের জেলার কোনো এক গ্রাম থেকে এসেছিল। তার সাথে কোনো পরিবার ছিল না। সে একাই থাকত ভাটার পেছনে তৈরি হওয়া একটি ছোট কুড়ে ঘরে। পরের বেশ কয়েকদিন পর্যন্ত তাদের পরিচয় এটুকুই ছিল, একই জায়গায় কাজ করা দুজন শ্রমিক। কিন্তু ধীরে ধীরে কিছু বদলাতে শুরু করল। একদিন অরুণ কাজের পরেও বসে বই পড়ছিল। বাকি শ্রমিকরা রান্না করে খেয়ে নিয়েছিল। অন্ধকার বাড়ছিল। হঠাৎ কেউ তার কাছে একটি স্টিলের থালা রেখে দিল। সে দেখল অঞ্জলি দাঁড়িয়ে আছে। খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে, সে ধীর গলায় বলল। অরুণ চমকে গেল। না, আমার কাছে খাবার আছে, সে মিথ্যে বলে দিল। অঞ্জলি কোনো তর্ক না করে শুধু বলল, মিথ্যে বলো না, সারাদিন তুমি কিছু খাওনি। এই বলে সে চলে গেল। অরুণ কিছুক্ষণ থালাটার দিকে তাকিয়ে রইল। তাতে সাধারণ ভাত আর আলুর তরকারি ছিল, কিন্তু সেই মুহূর্তে তার মনে হল যেন এটা খাবার নয়, কারো ভরসা। সেই দিনের পর এটা রোজকার নিয়ম হয়ে দাঁড়াল। অঞ্জলি কিছু না বলে খাবার রেখে যেত, আর অরুণ কিছু না বলে খেয়ে নিত। এক রাতে সে সাহস করে জিজ্ঞেস করেই ফেলল, তুমি এমনটা কেন করো? অঞ্জলি কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ তুমি বাকিদের মতো নও, তুমি এখান থেকে বেরিয়ে যাবে। কোথায়? অরুণ জিজ্ঞেস করল। যেখানে তোমার স্বপ্ন আছে। অরুণ প্রথমবার হাসল। সবাই বলে স্বপ্ন দেখা বেকার। অঞ্জলি সোজা তার চোখের দিকে তাকাল। সবাই ভুলও হতে পারে। সেই দিনের পর দুজনের মধ্যে কথা হতে শুরু করল, ছোট ছোট জরুরি সাধারণ কথাবার্তা। অঞ্জলি নিজের সম্পর্কে খুব কমই বলত। শুধু এতটুকু জানা গিয়েছিল যে তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল, এবং সে অনেক বছর ধরে মজুরি করে বেঁচে আছে। অরুণের প্রথমবার মনে হল যে কেউ তাকে বোঝে। কয়েক সপ্তাহ পর গ্রামের স্কুলের মাস্টারমশাই অরুণকে বললেন যে যদি তাকে সত্যি আইপিএস হতে হয়, তবে তাকে শহরে গিয়ে প্রস্তুতি নিতে হবে। গ্রামে থেকে এটা সম্ভব নয়। এ কথা শুনে অরুণের পায়ের তলা থেকে মাটি সরে গেল। শহরে যাওয়া মানে টাকা, থাকার জায়গা, বইপত্র, সবকিছু। সেই রাতে সে ভাটার পেছনে একা বসেছিল। বই খোলা ছিল, কিন্তু সে পড়ছিল না। অঞ্জলি এসে তার পাশে বসল। কি হয়েছে? সে জিজ্ঞেস করল। অরুণ প্রথমবার হার মানা গলায় বলল, শহরে যেতে হবে, কিন্তু আমি যেতে পারব না। কেন? টাকা নেই। কিছুক্ষণ দুজন চুপ করে রইল। দূরে ভাটার আগুন জ্বলছিল, আর বাতাসে ছাই উঠছিল। অঞ্জলি কিছু না বলে উঠে চলে গেল। অরুণ ভাবল হয়তো কথা ওখানেই শেষ, কিন্তু কিছুক্ষণ পর সে ফিরে এলো। তার হাতে একটি পুরনো কাপড় বাঁধা ছিল। সে সেটা অরুণের সামনে রেখে দিল। এই নাও, সে বলল।
অরুণ খুলে দেখল ভেতরে নোট ছিল, বেশ অনেকটা টাকা। সে ঘাবড়ে গেল। এগুলো কোথা থেকে আনলে? অঞ্জলির চোখ নিচু করল। আমার কাজে আসতো না, তোমার কাজে আসবে। না, আমি নিতে পারবো না, অরুণ সাথে সাথে বলল। অঞ্জলির গলা প্রথমবার শক্ত শোনাল। যদি না নাও তবে আমার মনে হবে যে তোমার নিজের স্বপ্নের ওপর ভরসা নেই। অরুণ চুপ হয়ে গেল। সে ধীরে করে জিজ্ঞেস করল, এগুলো তোমার? অঞ্জলি মাঝপথেই তাকে থামিয়ে দিল। কিছু জিজ্ঞেস করো না, ব্যাস যাও। তার চোখে জল ছিল না, কিন্তু কষ্ট পরিষ্কার দেখা যাচ্ছিল। অনেকক্ষণ চুপ থাকার পর অরুণ টাকাগুলো তুলে নিল। সেই মুহূর্তে হয়তো তার ধারণাও ছিল না যে কেউ তার জীবনের শেষ জমানো সম্বল অরুণের স্বপ্নের উপর বাজি রাখছে। কয়েকদিন পর শহরে যাওয়ার দিন চলে এলো। বাসস্ট্যান্ডে ভিড় ছিল, ধুলো উঠছিল আর গরম হাওয়া বইছিল। অরুণের কাছে একটা ছোট্ট ব্যাগ ছিল, কিছু কাপড় আর বইপত্র। অঞ্জলি কিছুটা দূরে দাঁড়িয়েছিল। আমি ফিরে আসব, অরুণ বলল। অঞ্জলি শুধু এইটুকু জিজ্ঞেস করল, সত্যি? হ্যাঁ। বাস চলতে শুরু করল। অরুণ জানালা দিয়ে তাকে দেখতে লাগল। অঞ্জলি সেখানেই দাঁড়িয়ে রইল, যতক্ষণ না বাস চোখের আড়াল হয়ে গেল। তার জানা ছিল না যে এই অপেক্ষা কয়েক দিন বা মাসের নয়, বরং কয়েক বছরের হতে চলেছে। যাই হোক বন্ধুরা, বাস চলে যাওয়ার পর অঞ্জলি ধীরে ধীরে ভাটার দিকে ফিরে চলল। রাস্তা একই ছিল, লোকজন একই ছিল, কিন্তু তার ভেতরে কিছু একটা ফাঁকা হয়ে গিয়েছিল। আগে যেখানে কাজের পর অরুণের সাথে দুটো কথা হতো, এখন সেখানে নিস্তব্ধতা ছিল। কুড়েঘরে ফিরে সে প্রথমবার অনুভব করল যে একাকিত্ব কতটা ভারী হয়। পরের দিনও সে কাজে গেল। মাথায় ইটের বোঝা, পায়ে জ্বলন্ত মাটি, রোদের কড়া তেজ, সব আগের মতোই ছিল। পার্থক্য শুধু এইটুকুই ছিল যে এখন কেউ তাকে দেখে হাসত না। শুরুতে অরুণের চিঠি আসতে লাগল। সে শহরের কষ্টের কথা লিখত, ছোট ঘর, কম টাকা, দিনে পড়াশোনা আর রাতে কাজ। প্রতিটা চিঠির শেষে একটাই কথা থাকত, আমি কথা রাখব। অঞ্জলি সেই চিঠিগুলো বারবার পড়ত, যেন প্রতিটা শব্দকে নিজের ভেতরে জমিয়ে নিতে চাইত। সেই চিঠিগুলোকে একটা কাপড়ে মুড়িয়ে নিজের বিছানার নিচে রেখে দিল। কিন্তু সময়ের সাথে চিঠির মাঝের ব্যবধান বাড়তে লাগল। প্রথমে প্রতি সপ্তাহে, তারপর মাসে একবার, তারপর কয়েক মাস ধরে কিছুই না। প্রতিবার পিয়ন এলে অঞ্জলি দূর থেকেই তার দিকে তাকিয়ে থাকত। সে যদি তার ঘরের দিকে ঘুরত তবে বুক জোড়ে ধরফর করতে শুরু করত, কিন্তু বেশিরভাগ দিনই সে না থেমে এগিয়ে যেত। ধীরে ধীরে সে জিজ্ঞাসা করাও ছেড়ে দিল। ওদিকে ভাটার কাজ আরও কঠিন হয়ে যাচ্ছিল। সকালে অন্ধকার থাকতেই কাজ শুরু হয়ে যেত। ঠান্ডা মাটি মাখা, কাঁচা ইট তোলা, তারপর শুকিয়ে যাওয়ার পর সেগুলো ভাটা পর্যন্ত নিয়ে যাওয়া, সারা দিন এটাই চলত। হাতের চামড়া মোটা হয়ে গিয়েছিল, কাঁধের স্থায়ী ব্যথা থাকতে শুরু করেছিল। অনেক সময় মাথা ঘুরতে শুরু করত, কিন্তু কাজ থামানোর মানে ছিল মজুরি কাটা যাওয়া। সন্ধ্যায় যখন বাকি শ্রমিকরা তাদের পরিবারের সাথে বসত, হাসত বা বাচ্চাদের সাথে খেলত, অঞ্জলি চুপচাপ নিজের কুঁড়ে ঘরে চলে যেত। সে মাঝে মাঝে সেই চিঠিগুলো বের করে দেখত, কিন্তু এখন আর পড়ত না, শুধু হাতে ধরে থাকত। 1 বছর কেটে গেল, তারপর 2, তারপর 3। সময়ের সাথে তার মুখ আরও শুকিয়ে গেল, চুল এলোমেলো হতে লাগল, কিন্তু তার চোখে একটা অভ্যাস বাসা বাঁধল, অপেক্ষার অভ্যাস। তারপর একদিন ভাটার মালিক বদলে গেল। পুরনো শ্রমিকদের অন্য জেলার বড় ভাটায় পাঠিয়ে দেওয়া হলো। অঞ্জলিও সেই ট্রাকে বসে চলে গেল। নতুন ভাটাটি আগের চেয়েও বড় ছিল, বেশি শ্রমিক, বেশি কাজ আর বেশি কড়াকড়ি। এখন সেখানে কথা বলারও ফুরসত মিলত না। ভুল হলে মুন্সি বকা দিত, কখনো কখনো মজুরিও কেটে নিত। বছরের পর বছর কেটে গেল। অঞ্জলি অপেক্ষা করা বন্ধ তো করল না, কিন্তু আশা করা ছেড়ে দিল। তার মনে হলো হয়তো অরুণ এখন অন্য কোনো জগতে পৌঁছে গেছে, যেখানে তার কোনো জায়গা নেই। ওদিকে শহরে অরুণের জীবনও সহজ ছিল না। শুরুতে তার অনেকবার মনে হয়েছিল যে সে হেরে যাবে, টাকা শেষ হয়ে যেত, খাবার জুটত না, অসুখের মধ্যেও কাজ করতে হতো। কিন্তু প্রতিটি কঠিন পরিস্থিতিতে তার অঞ্জলির মুখ মনে পড়ত, সেই শান্ত দৃষ্টি, সেই বিশ্বাস। সে নিজেকে বলত, আমি যদি হেরে যাই তবে ওর সব কিছু বৃথা হয়ে যাবে। ধীরে ধীরে তার পরিশ্রম ফল দিতে শুরু করল। সে পরীক্ষায় পাশ করতে শুরু করল, কোচিংয়ের লোকরা তাকে চিনতে লাগল। তারপর একদিন সে সেই পরীক্ষাও পাশ করে ফেলল যাকে মানুষ অসম্ভব বলত। কয়েকটি ধাপের পর অবশেষে সেই দিনটি এলো, যেদিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো। অরুণের নাম তালিকায় ছিল। সে একজন আইপিএস অফিসার হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে তার খুশি তো হয়েছিল, কিন্তু ভেতরে অদ্ভুত এক শূন্যতাও ছিল। লোকেরা ফোন করছিল, অভিনন্দন জানাচ্ছিল, কিন্তু সে ভিড়ের মধ্যেও নিজেকে একা অনুভব করছিল। রাতে যখন সব শান্ত হয়ে গেল, সে জানালার কাছে দাঁড়িয়ে রইল। তার হঠাৎ মনে পড়ল মাটির গন্ধ, ভাটার আগুন আর সেই মেয়েটার কথা যে কিছু না চেয়েই সব দিয়ে দিয়েছিল।
সে অনেক দিন পর তার পুরনো ব্যাগ থেকে একটা ছোট কাপড় বের করল। তাতে সেই চিঠিগুলোই ছিল যেগুলো সে কোনো এক সময় অঞ্জলিকে পাঠিয়েছিল, তার কার্বন কপি। সে অনেকক্ষণ সেগুলো দেখতে থাকল। কয়েকদিন পর সে পোস্টিংয়ের আদেশ পেল। সে কাগজটি খুলল এবং কিছুক্ষণ সেদিকেই তাকিয়ে রইল। তাকে সেই জেলাতেই পাঠানো হয়েছিল যেখানে তার গ্রাম অবস্থিত ছিল। বুক জোরে ধড়ফড় করতে লাগল। ৮ বছর পর সে আবার সেই মাটিতে ফিরতে চলেছিল যেখান থেকে সে শুরু করেছিল। জেলায় পৌঁছতেই তাকে স্বাগত জানানো হলো। সরকারি গাড়ি, নিরাপত্তারক্ষী, অফিস সবকিছু নতুন ছিল, কিন্তু বাতাসে সেই পুরনো মাটির গন্ধ ছিল। কাজের সূত্রে সে আলাদা আলাদা এলাকা সফর করতে লাগল। সব জায়গায় মানুষ তাকে সম্মানের চোখে দেখত, সেলাম করত, কিন্তু সে প্রায়শই জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকত, যেন কিছু খুঁজছে। একদিন হঠাৎ সে ড্রাইভারকে জিজ্ঞেস করল, এখানে আশেপাশে ইটের ভাটা কোথায় আছে? ড্রাইভার সাথে সাথে বলল, স্যার, সামনে বড় ভাটা আছে, সেখানে প্রচুর শ্রমিক কাজ করে। অরুণ ধীর গলায় বলল, ওখানেই চলো। গাড়ি কাঁচা রাস্তায় ঘুরে গেল। দূর দূর পর্যন্ত ধোঁয়া উঠতে দেখা যেতে লাগল। গাড়ি যত কাছে পৌঁছল, হাতুড়ির শব্দ, মানুষের ডাক আর ইটের ঠোকাঠুকির আওয়াজ পরিষ্কার শোনা যেতে লাগল। গাড়ি থেমে গেল। অরুণ কিছুক্ষণ ভেতরেই বসে রইল। বুক জোরে ধড়ফড় করছিল। সে বুঝতে পারছিল না যে সে এখানে কেন এসেছে এবং কি দেখতে চলেছে। অবশেষে সে দরজা খুলল এবং নিচে নামল। তার দৃষ্টি শ্রমিকদের ভিড়ে ঘুরতে লাগল। মাথায় বোঝা নেওয়া নারীরা, মাটিতে মাখামাখি পুরুষেরা, রোদে পোড়া মুখগুলো। আর তখনই ভিড়ের মাঝে সে একটা মুখ দেখতে পেল। মাথায় ইটের ভারী স্তূপ, বাঁকা কোমর, ধীর পা, কিন্তু সেই মুখটা সে হাজার মানুষের মধ্যেও চিনতে পারত। সে ছিল অঞ্জলি। ৮ বছর পরও সেই একই রকম, শুধু একটু বেশি ক্লান্ত, বেশি দুর্বল আর অনেক বেশি একা। অরুণ সেখানেই থমকে গেল, যেন শরীর কাজ করা বন্ধ করে দিয়েছে। তার বিশ্বাস হচ্ছিল না যে মানুষটা তাকে স্বপ্নের পথে পাঠিয়েছিল সে আজও সেই ধুলোয় চাপা পড়ে বেঁচে আছে। অঞ্জলি এখনও তাকে দেখেনি। সে ইটের বোঝা নামিয়ে রেখে আবার ঘুরল এবং পরের স্তূপটি তুলতে শুরু করল। অরুণের গলায় শব্দ আটকে গেল। ৮ বছর আগে যে মেয়েটি তাকে এগিয়ে যাওয়ার জন্য নিজের সব কিছু দিয়ে দিয়েছিল, আজ সেই এত কঠিন জীবন যাপন করছে। সে খুব ধীর গলায় ডাকল, অঞ্জলি। আওয়াজ খুব মৃদু ছিল, কিন্তু মনে হলো যেন সেটা সরাসরি তার হৃদয়ে গিয়ে পৌঁছল। অঞ্জলির পা থেমে গেল। সে ধীরে ধীরে পেছনে ঘুরে তাকাল। সামনে পরিষ্কার পোশাকে সরকারি গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একজন অফিসারকে দেখা গেল। প্রথমে তো সে বুঝতেই পারল না যে ইনি কে। তারপর তার দৃষ্টি সেই মুখের ওপর আটকে গেল। চোখ বড় হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগল এবং তার হাত থেকে ইটের একটা অসম্পূর্ণ গাদা নিচে পড়ে গেল। অরুণ, তার মুখ থেকে শুধু এটাই বেরোল। চারপাশের কোলাহল যেন হঠাৎ অনেক দূরে চলে গেল। দুজন শুধু একে অপরকে দেখতে থাকল। ৮ বছরের সময় সেই একটা মুহূর্তে গুটিয়ে এসেছিল। অরুণ ধীরে ধীরে তার দিকে এগোল। তার পা ভারী ছিল, যেন প্রতিটা পায়ে অপরাধ বোধের বোঝা চেপে আছে। তুমি এখানে? সে অনেক কষ্টে বলল। অঞ্জলি হালকা হাসার চেষ্টা করল, কিন্তু তা ক্লান্তির মাঝে হারিয়ে গেল। এখানেই কাজ করে, সে স্বাভাবিক গলায় বলল, যেন এতে বিশেষ কিছুই নেই। অরুণের নজর তার হাতের দিকে গেল। আঙুলগুলো ফাটা ছিল, হাতের তালু পাথরের মতো শক্ত হলে গিয়েছিল। তার মনে পড়ল এই হাতগুলোই একসময় তার জন্য খাবার রাখত। তার গলা বুঝে এলো। তুমি জানাওনি কেন? সে ধীর গলায় জিজ্ঞেস করল। অঞ্জলি চোখ নামিয়ে নিল। কি জানাতাম? তুমি নিজের পথে ছিলে, ভালোই তো আছো। তার গলায় কোনো অভিযোগ ছিল না, কিন্তু দূরত্বটা পরিষ্কার ছিল। কিছু শ্রমিক এখন তাদের দেখতে শুরু করেছিল। কেউ বুঝতে পারছিল না যে এত বড় একজন অফিসার একজন নারী শ্রমিকের সাথে কেন কথা বলছে। অরুণ ধীরে করে বলল, চলো কিছুক্ষণ বসি। অঞ্জলি ইতস্তত করল। কাজ আছে, মুন্সি দেখে নেবে। আমি কথা বলে নেব। অরুণ প্রথমবার দৃঢ় গলায় বলল। সে তাকে ভাটা থেকে একটু দূরে একটা গাছের নিচে নিয়ে গেল। সেখানে কিছুটা ছায়া ছিল। অঞ্জলি মাটিতে বসে পড়ল, কিন্তু হাত এখনও মাটিতে মাখা ছিল। অরুণ দাঁড়িয়ে রইল, যেন বসার অধিকার হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ দুজন চুপ করে রইল। তারপর অরুণ বলল, আমি ফিরে এসেছি, এখানেই পোস্টিং হয়েছে। অঞ্জলি তার দিকে তাকাল, চোখে মুখে কোনো বিস্ময় ছিল না। ভালো হয়েছে, তুমি সফল হয়েছ, সে শান্ত স্বরে বলল। আমি জানতাম। এ কথা শুনে অরুণের বুক আরও ভারী হয়ে গেল। সে ভাবছিল যে হয়তো সে রেগে থাকবে, কিন্তু এই শান্ত মেনে নেওয়াটা তার চেয়েও বেশি কষ্ট দিচ্ছিল। অঞ্জলি উঠতে শুরু করল।
আমাকে যেতে হবে, কাজ বাকি আছে। ঠিক তখনই অরুণ হঠাৎ বলল, অঞ্জলি, আমার সাথে চলো। সে থেমে গেল। কোথায়? এখান থেকে চিরকালের মতো। অঞ্জলি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার চোখে অনেক প্রশ্ন ছিল। ৮ বছর পর মনে পড়ল আমার। তার গলা মৃদু ছিল, কিন্তু প্রতিটি শব্দ সরাসরি হৃদয়ে গিয়ে বিঁধছিল। অরুণের কাছে কোনো জবাব ছিল না। সে চোখ নামিয়ে নিল। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি কাজের মধ্যে জড়িয়ে পড়েছিলাম, ভাবতাম পরে সব ঠিক করে দেব, কিন্তু সময় পেরিয়ে গেল। অঞ্জলি দীর্ঘশ্বাস ফেলল। সময়ই তো সবচেয়ে দামি, যা চলে গেলে আর ফিরে আসে না। অরুণের চোখে জল চলে এলো। আমি তোমাকে কখনো আটকাইনি, অঞ্জলি বলল, কারণ আমি জানতাম তুমি কিছু একটা হবে। শুধু ভেবেছিলাম যে তুমি ফিরে আসবে। অরুণ সাথে সাথে বলে উঠল, আমি ফিরে এসেছি, আর এবার কোত্থাও যাব না। সেই সময় ভাটার মুন্সি সেখানে চলে এলো। সে অঞ্জলিকে বসে থাকতে দেখে রেগে গিয়ে বলল, এখানে কি করছিস? কাজ ছেড়ে বসে আছিস? অরুণ তার দিকে তাকালো। এর সাথে এভাবে কথা বলবেন না। মুন্সি খেপে গেল। আপনি কে হন? অরুণ পকেট থেকে নিজের পরিচয়পত্র বের করে তার সামনে তুলে ধরল। মুন্সির মুখ সাথে সাথে ফ্যাকাশে হয়ে গেল। স্যার, আমি জানতাম না। অরুণ শান্ত কিন্তু কঠোর গলায় বলল, আজ থেকে ইনি এখানে কাজ করবেন না। মুন্সি চুপ হয়ে গেল। সে শুধু মাথা নিচু করে রইল। অঞ্জলি এ সব কিছু হতবাক হয়ে দেখছিল। সে বুঝতে পারছিল না যে তার জীবন হঠাৎ কিভাবে বদলে যাচ্ছে। অরুণ তার দিকে ঘুরল। চলো। সে এখনও ইতস্তত করছিল। আমার কাছে কিছু জিনিসপত্র আছে, নিয়ে আসব, অরুণ বলল। দুজন ধীরে ধীরে ভাটার বাইরে যেতে লাগল। শ্রমিকরা তাদের যেতে দেখছিল, কিন্তু কেউ কিছু বলল না। অঞ্জলির পা ভারী ছিল, যেন প্রতিটা পায়ের সাথে সে তার পুরনো জীবন থেকে দূরে সরে যাচ্ছে। সরকারি গাড়ির কাছে পৌঁছে সে দাঁড়িয়ে পড়ল। হয়তো সে কখনো এত বড় গাড়িতে বসার কল্পনাও করেনি। অরুণ দরজা খুলল। ভয় পেও না, বসে পড়ো। কিছুক্ষণ পর সে চুপচাপ ভেতরে বসে পড়ল। গাড়ি চলতে শুরু করল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে অঞ্জলি সেই রাস্তাগুলোই দেখছিল যেগুলোতে সে রোজ হেঁটে চলত, কিন্তু আজ সবকিছু অন্যরকম লাগছিল। কিছুক্ষণ পর সে ধীর গলায় জিজ্ঞেস করল, কোথায় নিয়ে যাচ্ছ? অরুণ উত্তর দিল, বাড়ি। তোমার বাড়ি? অরুণ মাথা নাড়ল। আমাদের। গাড়ি কাঁচা রাস্তা হয়ে গ্রামের দিকে এগোতে লাগল। মাঠ, গাছ, পুকুর সব পেছনে পড়ে রইল। গাড়ি যখন একটা পুরনো জরাজীর্ণ বাড়ির সামনে থামল, অঞ্জলি চমকে গেল। দেওয়ালের প্লাস্টার খসে পড়েছিল, চাল ভাঙা ছিল, উঠোনে ঝোপঝাড় গজিয়েছিল। অরুণ ধীরে করে বলল, এখান থেকেই সব শুরু হয়েছিল, আর এখান থেকেই আবার শুরু করব। অঞ্জলি গাড়ি থেকে নামল আর বাড়িটা দেখতে লাগল। তার চোখ জলে ভরে গেল। অনেক বছর পর তার মনে হলো যে হয়তো তার অপেক্ষা শেষ হতে চলেছে, কিন্তু মনে এখনও ভয় ছিল যে এটা যেন স্বপ্ন না হয়। অরুণ ধীরে করে দরজায় ধাক্কা দিল। সেটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। ভেতরে ধুলো জমেছিল, কোনায় কোনায় মাকড়সার জাল ছিল, আর একটা ভাঙা খাটিয়া পড়েছিল। অঞ্জলি ধীরে ধীরে ভেতরে এলো। সে দেয়ালটা হাত দিয়ে ছুঁয়ে দেখল, যেন বিশ্বাস করার চেষ্টা করছে যে এসব সত্যি। অরুণ শান্ত গলায় বলল, এটাকে ঠিক করিয়ে দেব, আবার থাকার মতো বানিয়ে ফেলব। অঞ্জলি তার দিকে তাকালো। তুমি সত্যি এখানেই থাকবে? সে জিজ্ঞেস করল। অরুণ কিছু না ভেবেই উত্তর দিল, হ্যাঁ, এবার আর কোত্থাও যাব না। অঞ্জলি কিছুক্ষণ তাকে দেখতে থাকল। তার চোখে ভরসা আর ভয় দুটোই ছিল। হয়তো এত বছরের দূরত্বের পর কোনো কথায় সাথে সাথে বিশ্বাস করা সহজ ছিল না, কিন্তু অরুণের মুখে প্রথমবার এমন প্রশান্তি ছিল যা আগে কখনো দেখা যায়নি। পরের দিন থেকেই বাড়ি ঠিক করার কাজ শুরু হয়ে গেল। শ্রমিক ডাকা হলো, ভাঙা ছাদ সরানো হলো, নতুন কাঠ বসানো হলো, দেয়ালে আবার প্লাস্টার চড়ানো হতে লাগল। উঠোনের ঝোপঝাড় পরিষ্কার করা হলো। গ্রামের লোকেরা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখতে লাগল। তাদের বিশ্বাস হচ্ছিল না যে সেই অরুণ, যাকে কখনো কেউ গুরুত্ব দিত না, আজ এত বড় অফিসার হয়ে নিজের পুরনো বাড়ি আবার তৈরি করছে। অঞ্জলিও বসে থাকেনি। সে মাটি পরিষ্কার করত, ভাঙা বাসন আলাদা করে রাখত, উঠোনে জল ছেটাত। অনেক বছর পর তার হাতে শুধু ইটের বোঝা ছিল না, সংসার গোছানোর কাজ ছিল। তার চেহারায় ক্লান্তি তো ছিল, কিন্তু এবার সেই ক্লান্তিতে আশাও মিশেছিল। কয়েকদিনের মধ্যেই বাড়িটা চেনা রূপ পেতে লাগল। নতুন ছাদ, পরিষ্কার দেয়াল, মজবুত দরজা আর খোলা উঠোন, যেন পুরনো জায়গায় নতুন জীবনের সূচনা হয়েছে। যখন শেষ কাজটা সম্পন্ন হল, অরুণ দরজায় দাঁড়িয়ে বাড়িটা দেখতে লাগল। এবার ঠিক আছে, সে ধীর গলায় বলল।
অঞ্জলি দরজার কাছে দাঁড়িয়েছিল। তার চোখে উজ্জ্বলতা ছিল, কিন্তু সে কিছু বলতে পারল না, হয়তো শব্দ কম পড়ছিল। সন্ধ্যায় দুজন উঠোনে বসেছিল। হালকা হাওয়া বইছিল, দূরে কোথাও গরুর গলার ঘণ্টার আওয়াজ শোনা যাচ্ছিল। দীর্ঘ সময় পর সেই বাড়িতে শান্তি ছিল, এমন শান্তি যা অনেক সংগ্রামের পর পাওয়া যায়। অরুণ ধীরে করে বলল, তুমি জানো, আমি যতটা এগোতে লাগলাম ততটাই ফাঁকা হতে থাকলাম। সব কিছু ছিল, কিন্তু শান্তি ছিল না। অঞ্জলি তার দিকে তাকালো। আজ বুঝতে পারলাম যে অভাবটা কিসের ছিল। সে আরও বলল। অঞ্জলি কিছু জিজ্ঞেস করল না, কিন্তু তার চোখে উত্তর ছিল। অরুণ তার দিকে তাকিয়ে বলল, তুমি ছিলে না। এ কথা শুনতেই অঞ্জলির চোখ জলে ভরে এলো। সে চোখ নামিয়ে নিল, যেন নিজের চোখের জল লোকাতে চাইছে। কিছুক্ষণ পর সে ধীর গলায় বলল, আমি কখনো ভাবিনি যে সবকিছু আবার এমন হয়ে যাবে। অরুণ উত্তর দিল, আমিও না, কিন্তু হয়তো কিছু সম্পর্ক শেষ হয় না, শুধু সময়ের নিচে চাপা পড়ে যায়। রাত গভীর হতে লাগল। উঠোনে একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল। তার আলোয় দুজনের মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল, ক্লান্ত কিন্তু তৃপ্ত। অরুণ গম্ভীর হয়ে বলল, এক কথা দাও, এবার আর কখনো আমাকে ছেড়ে যাবে না। অঞ্জলি প্রথমবার ভয় না পেয়ে তার দিকে তাকালো। তুমি যদি সাথে থাকো তবে আর কোথাও যাওয়ার প্রয়োজনই পড়বে না। অরুণ ধীরে করে মাথা নাড়ল, আমি সব সময় সাথে থাকব। সেই মুহূর্তে কোনো বড় প্রতিশ্রুতি ছিল না, কোনো কোলাহল ছিল না, শুধু দুজনের শান্ত বিশ্বাস ছিল, যা শব্দের চেয়েও অনেক বেশি মজবুত। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে সত্যিকারের ত্যাগ কখনো শেষ হয় না। যে মানুষ নিঃস্বার্থভাবে আপনার পাশে দাঁড়িয়েছে তাকে কখনো পেছনে ফেলে আসা উচিত নয়, কারণ পৃথিবীর কোনো উচ্চতা সেই শূন্যতাকে পূরণ করতে পারে না যা আপনজনের দূরে সরে যাওয়ার কারণে তৈরি হয়। কিন্তু আপনার জীবনেও যদি এমন কোনো মানুষ থাকে যে কোনো আশা ছাড়াই আপনার পাশে থেকেছে, তবে কি আপনি তাকে কখনো একা ছাড়তে পারবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর গল্পটা হৃদয় ছুঁয়ে গেলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এমন সব সত্য ও আবেগপূর্ণ গল্পের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরের গল্পে দেখা হবে, ততদিনের জন্য নিজের খেয়াল রাখবেন।